আদ্রিত ঈশাকে নিয়ে ধানমন্ডিতে এসেছে বিকেলের সময়টায়। বাড়িতে ঢুকে ড্রয়িং রুম খালি পেয়েছে। বড়রা যে যার রুমে, হয়তো ঘুমাচ্ছে সবাই। আদ্রিত আসলে কাউকে বলেনি ও ঈশাকে নিয়ে আসছে। যদি বলতো তাহলে আদ্রিতের মা শিরিনা হলেও ঈশার জন্য অপেক্ষা করতেন। যেহেতু কেউ নেই তাই আদ্রিত আর কাউকে ডাকেনি। আদ্রিত ঈশাকে নিয়ে দোতলায় যায়। এই বাড়িটা ডুপ্লেক্সের সিস্টেম। বড়রা নিচতলায় থাকে, ছোটরা সবাই উপরে। তবে সিঁড়িটা মাঝখানে নয়, ড্রয়িং রুমের পিছনে একপাশে নিচতলা থেকে ছাদ পর্যন্ত একটা সিঁড়ি। বাইরে থেকে কেউ বুঝবে এটা ডুপ্লেক্স বাড়ি, অন্তত ঈশা বুঝতে পারেনি। দোতলায় উঠে বাম পাশের কর্নারের রুমটা দেখিয়ে আদ্রিত বলে, এটা আমার রুম। আমাদের বিয়েটা হলে তুমি এই রুমে উঠবে। ঈশা হালকা হাসে। আদ্রিত ঈশার হাত মুঠো নিয়ে বলে, দেখবে রুমটা? হুম। আদ্রিত ঈশার হাত ধরেই ওকে রুমের মধ্যে নিয়ে যায়। ছিমছাম একটা রুম, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা বড় খাট আর একটা টেবিল যেখানে বিভিন্ন রকমের ইংরেজি বাংলা গল্পের বই রাখা। ঈশা চারদিকে চোখ বুলিয়ে আদ্রিতের দিকে তাকিয়ে বলে, রুমের হাল তো বেহাল হয়নি। কি করে সম্ভব? কারণ আম্মু গুছিয়ে রেখেছে। 31 বছরের একটা লোক, যার বয়স কদিন পর 32 হবে, তার ঘর নাকি মা গোছায়। হ্যাঁ ভালো, আগে মা গোছাতো, এরপর তুমি গোছাবে। ঈশা ঠোঁট বাঁকায়। আমার ঠেকা নেই। আদ্রিত এগিয়ে আসে। ঈশার হাত নিজের হাতের মুঠো নিয়ে বলে, তাহলে কার ঠেকা? ঈশা হাত ছাড়িয়ে আদ্রিতের বুকে হালকা করে ধাক্কা দিয়ে বলে, অনেকে দেখতে এসেছি, অনেক রুমে নিয়ে চলুন, ঠেকাঠেকির হিসেব পরে হবে। এক ধাক্কা আদ্রিতের মুড়ে বারোটা বেজে গেছে। বিরস কণ্ঠে বলে, চলো। আদ্রিত অনিরুদ্ধের রুমের দরজায় দুবার নক করে রুমে ঢুকে পড়ে। অনিরুদ্ধ চিত হয়ে শুয়ে সেলিংয়ের দিকে তাকিয়েছিল। ভাইয়ের সাথে ভাবিকে রুমে ঢুকতে দেখে আস্তে ধীরে উঠে বসে। ঈশা বিছানার একপাশে পা ঝুলিয়ে বসে, একটু হেসে বলে, কেমন আছো অনি? এই তো ভাবি ভালো। আপনার কি খবর? এই তো ভালো। আদিত অনির পাশে বসতে গিয়ে বেডসাইড টেবিলের উপরে ফলের প্লেটটা হাতে নিয়ে বলে, চাচিম্মু যে দিয়ে গেল আমি বের হওয়ার সময়, সেগুলো এখনো খাসনি? না, ইচ্ছে করছে না। টক না খেলে ফুটো ফাটা শুকাবে কি করে? ইচ্ছে করছিল না খেতে। আদিত প্লেটটা আবারও টেবিলে রেখে বলে, চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর ঈশা বলে, অনি। জি। ইনুর সাথে ঝগড়া হয়েছে? অনি তাচ্ছিল্যে হাসি দিয়ে বলে, আপনি ভালো করে তা জানেন ভাবি। আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। অনি চুপ করে থাকে। আদ্রিত শান্ত চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। ঈশা জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে বলে, তুমি ইনুকে প্রেশারে রাখো, কোথাও যেতে দাও না, কারোর সাথে মিশে দাও না, এটা কি ভালো? আমি মোটেও এমন করিনি। আমি কখনোই বলিনি তুমি এর সাথে মিশো না, তুমি ওর সাথে মেশো না। আমি খেলে বলেছি তোমার ছেলেদের সাথে কথা বলা বা মেশার দরকার নেই। অবশ্যই কারণ আছে বলে বলেছি। ওর তো মেয়ে ফ্রেন্ডের অভাব নেই। আমি কখনো ওকে নিষেধ করেছি ওদের সাথে মিশতে? ছেলেদের সাথে কথা বলতে নিষেধ করতেই আমি খারাপ হয়ে গেলাম? তোমাদের মধ্যে মূলত মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। তোমরা একে অপরের সিচুয়েশন বুঝতে পারো না, একে অপরের ভাইবটা ক্যাচ করতে পারছো না। ঠান্ডা মাথায় দুজনে কথা বলে প্রবলেম সলভ করে ফেলতেই তো পারো। কিসের সলভ করব? কেন কোনো সলভ হবে না? এভাবে সম্পর্ক চলে না। যেখানে আমি ওকে ভালোবাসি অথচ ও আমাকে কখনো ভালোই বাসেনি, সেখানে কিসের সলভ? ইনু তোমাকে ভালোবাসে, ও মুখ ফুটে বলতে পারে না। তুমি যেভাবে কনফেস করো সেভাবে ইনু করতে পারে না। ভালোবাসলে কেউ মরে যেতে বলে না। অনেক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও সেই কথাগুলো বলার জন্য গিল্টি ফিল করে। ও আপনার বোন বলে আপনি সাফাই গাইছেন। ও আমাদের রিলেশনটা খুব হালকা ভাবে নেয়। আমি ওকে যথেষ্ট দাম দেই, অথচ ও আমাকে পাত্তাই দেয় না। আর যাই হোক, মোটেই এভাবে কোনো সম্পর্ক চলে না। তোমার ভুল হচ্ছে অনি। ঈশা শান্তভাবে বলে, মোটে ভুল হচ্ছে না আমার। কোহিনূর কখনোই সেভাবে ইফোর্ট দেয়নি। আমি ওকে প্রোটেক্ট করতে চাই, আমি ওর ভালো চাই, আর ও এটাকে ডমিনেট বলে চালিয়ে দেয়। তোমাকে ওর পরিস্থিতিও বোঝার চেষ্টা করতে হবে। পারবো না এত কিছু বুঝতে। অনি, ঈশা শীতল কণ্ঠে ডেকে ওঠে, আমাকে কিছু বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝেই নিয়েছি। ঈশার মেজাজ খারাপ হয়। আদ্রিত এমন, নিজে যা বোঝে তা, নিজেকে বড্ড পণ্ডিত মনে করে। এখন দেখছে অনিও সেরকম। ঈশা ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ থাকবে। বেশি কথা বলবে তো থাপ্পড় খাবে আমার। সম্পর্কের বয়সে আমি তোমার থেকে বড়, তাই আমার হাতে উল্টাপাল্টা কথা বলার জন্য থাপ্পড় খেলে কিছু হবে না।
এখন আমি যা যা বলবো সেগুলো শুনবে, যা প্রশ্ন করব কেবল একে একে উত্তর দিবে, বুঝেছো? বড় ভাইয়ের মতো নিজেকে পণ্ডিত মনে করো? অনিরুদ্ধ ঘাড় ঘুরিয়ে আদ্রিতের দিকে তাকায়। আদ্রিত ঈশার কথাটা শুনে ভ্রু কুঁচকে ফেলে। ঈশা সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো বলতে শুরু করে, তুমি ইনুকে ভালোবাসো, খুবই ভালো কথা। তুমি ইনুকে খুবই ভালোবাসো, এটা ইনু নিজে স্বীকার করে। কিন্তু তোমার ভালোবাসার ধরনটা ভুল আছে ভাই। একটা মেয়েকে ভালোবাসার নাম করে সবটা চাপিয়ে দিতে হয় না। তোমার ভালোবাসার ধরনে মারাত্মক রকমের ভুল আছে। মানে তোমার সাথে ইনুর ভাইব মেলে না। তোমরা খুব কড়া রেস্ট্রিকশনের সাথে একটা গাম্ভীর্য, রাগ, আভিজাত্য শাসনের মধ্যে বড় হয়েছ। আমরা তেমন পরিবেশে বড় হইনি। আমরা খুবই নর্মাল ছিমছাম জীবনযাপন করেছি, খুবই নর্মাল। কিন্তু সেই হিসাবে তোমরা সম্পূর্ণ আমাদের বিপরীত। সম্পূর্ণ বিপরীত সবার কারোর সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হওয়াটাই কি স্বাভাবিক না? হুম। অনিরুদ্ধের ছোট উত্তর। ইনুর ঠিক এই জায়গাটাতেই প্রবলেম হচ্ছে। আমাদের বাবা মা আমাদের মাথায় একবার একটা কথাই ঢুকিয়ে দিয়েছে, ওনারা বারবার তা আর বলেননি। আমরা যখন তাদের কথা পাত্তা না দিয়ে কাজগুলো করতাম, তখন আমরা বাংলা ভাষা বাস খেতাম, আর ভুলেও ওই মুখো হতাম না। আমরা বড় হয়েছে এভাবে। তুমি ইনুকে একটা ব্যাপারে সতর্ক করেছো, কিন্তু ইনু ওই কাজটা ভুলক্রমে আবারও করতে গেলে ওকে বকেছো, শাসন করেছো। ওর ভালোর জন্য সেই কাজটা করতে বারবার নিষেধ করেছো। সেটা ও মানতে পারে না। ওর সাবকনসিয়াস মাইন্ডে মনে হয় তুমি ওকে ডমিনেট করছো। ও কী করে করবে না করবে তা নির্ধারণ করে দিচ্ছ। ওকে নিজের মুঠো রেখে কন্ট্রোল করতে চাচ্ছ। আমি তোর ভালো চাই, আমিও সেটাই বললাম, তুমি ওর ভালো চাও, কিন্তু ও সেটা বোঝে না। ও সেই পরিবেশে বড় হয়নি। ও বড় হয়েছে একবার সতর্ক করা হয়েছে, আবারও খামখেয়ালিতে ওই মুখ হয়ে বাস খেয়ে আর জীবনেও সেই জিনিসের নাম না নেওয়া এমন একটা পরিবেশে। তোমাকে তো বুঝতে হবে তোমার পার্টনারের নেচার কেমন। অনিরুদ্ধ চুপ করে থাকে। ঈশা পুনরায় বলে, ইনুকে তুমি ছেলেদের সাথে মিশতে, কথা বলতে বারণ করেছো কেন? কারণটা কি শুধু জেলাসি নাকি অন্য কিছু? আমার ক্লাসমেট রাফিদের বাবা নেতা টেতার সাথে জড়িত। ছেলেটা ভালো না, ওর সাথে আমার একটা ঝামেলা আছে। এখন সবাই জানে কোহিনূর আমার গার্লফ্রেন্ড। যেহেতু রাফিদের সাথে আমার ঝামেলা, তাই রাফিদ কোহিনূরকে টার্গেট করেছে। আমাকে বারবার ওর ক্ষতি করার হুমকি দিয়েছে। ও একটা গ্যাং নিয়ে চলে, সো ছেলেপেলের অভাব নেই। কোহিনূর তো চিনবে না কোন ছেলে কেমন। তাই যদি ও ভুলে ট্র্যাপে পড়ে যায়, সেই জন্যই আমি। রুদ্র থেমে যায়, আর কিছু বলে না। ঈশা হালকা শ্বাস ফেলে বলে, এটা ওকে কখনো বলেছ? না, আমি চাইনি ও এসব জানুক। তোমার এখানেও ভুল আছে অনি। তুমি যদি ওকে খোলামেলাভাবে বলতে তোমার রাইভেল ওর এরকম ক্ষতি করতে চায়, ইনু তোমায় বুঝতো তুমি ওকে প্রোটেক্ট করছো। ইনু তোমার কথাটা মাথায় রেখে চলতো। কিন্তু তুমি ওকে এই কথাগুলো না বলে ছেলেদের সাথে যাতে কথা না বলে তা নিয়ে শাসন করে গেছো। ও ততটা ছেলেদের সাথে কথা বলেও না। কিন্তু যখনই তুমি তোমার ভয়ের জায়গা থেকে ওকে শাসন করতে, তখন ওর মনে হতো তুমি ওকে অবিশ্বাস করছো। ও তোমার প্রতি লয়াল থাকার পরও তুমি ওকে অন্য ছেলেদের সাথে কথা বলার জন্য সন্দেহ করছো। এটাই ওর প্রবলেম হতো। আর যদি ওকে সরাসরি এটা বলতে, তাহলে ওর মনে তুমি ওকে সন্দেহ করছো এই কথাটা আসতোই না, দ্রুত তৈরি হতোই না, এই ধারণাটাও ফেলতো না। আমি চাইনিও একটা ছেলের চোখের ভাষা, ইঙ্গিত কতটা খারাপ তা জানুক। অনেকটা সময় জানাতে হয় অনি, না হলে তুমি যাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো সে বুঝবে না তোমার উদ্বিগ্নতার কারণ। ওটা নেহাতি কন্ট্রোল বলে চালিয়ে দেবে। অনিরুদ্ধ মনে মনে হিসেব করতে থাকে। এদিকে আদ্রিত মনে মনে হাসে। ঈশার পার্সোনালিটি আদ্রিতের পছন্দের। ও আবারও ঈশার কথাবার্তায় মুগ্ধ হলো। বাসায় হাঙ্গামা করে বুঝদার মেয়ে বিয়ে করেছে। ঈশা আবার বলে, তুমি নিশীথকে মেরেছো কেন? নিশীথকে? ব্রুকুচকে বলে, আমাদের ভাই, যাকে মেরে ঝামেলা লাগিয়েছ। ওটা আসলে হুট করে রাফিদ আমাকে উস্কিয়েছিল। ও বলেছিল কোহিনুর ক্যান্টিনে যার সাথে আছে সেটা ওদের গ্যাংয়ের। সুযোগ পেলে সেদিনই ওকে বিছা। অনি থেমে যায়, গলা খাকারে দিয়ে বলে, আশা করি বুঝেছেন। কথাটা শুনে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই আমি ক্যান্টিনে যাই। ওখানে গিয়ে দেখি ছেলেটা ওর হাতের ওপর হাত রেখেছিল, আর কোহিনুর নাক মুখ অসম্ভব কুচকানো। আই থট ছেলেটা জোর করে ওর হাত ধরেছে, সো আই হিট হিম। কোনো কিছু না বুঝে শুনে ইনুকে একবার প্রশ্নও করনি কেন? তা আমার ভুল ছিল, ঠিক আছে। তবে ভাবি কোহিনুর কখনোই আমাকে আপনাদের ওই কাজিনের সাথে পরিচয় করে দেয়নি। পরিচয় করালে নিশ্চয়ই আমি মারতাম না। আপনি শুধু আমার ভুলই দেখছেন। এসে চুপ করে যায়। কেন পরিচয় করায়নি ওর জানা নেই। তোমার সত্যিই কোনো ভুল নেই অনি? অনিরুদ্ধ চুপ হয়ে যায়।
ঈশা নিজের মতো করে বলে, তোমার হম্পি তুম্পি ভাবটাই তোমার সবচেয়ে বড় সমস্যা। তোমার রুড অ্যাটিটিউডটাই তোমার ভুল। অ্যাগ্রেসিভ কাউকে কেউ পছন্দ করে না, মেয়েরা সফট হয়। তুমি যদি ভাবো তুমি ইনুকে বিয়ে করেছো বলে ওকে নিজের ইচ্ছে মতো চালাবে, তবে তো হবে না। তুমি ওকে বলতে পারো, পরামর্শ দিতে পারো, কিন্তু ও একদম তোমার কথা মতো চলবে তা ভাবা ভুল। তোমাদের মতের মিল নেই। তোমরা বিয়ে করেছো কী করে আমি সেটাই বুঝতে পারছি না। অনি ভ্রু কুঁচকে বসে থাকে। তুমি এখনও বুঝতে পারছো না তোমাদের মধ্যে কী পরিমাণ মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম তোমাদের। একজন আরেকজনকে দোষ দিয়ে তো লাভ নেই। অনিরুদ্ধ ঠোঁট কামড়ে বসে থাকে। তোমাদের দুজনেরই উচিত মুখোমুখি কথা বলা। তোমরা দুটো ভিন্ন পরিবেশে বড় হয়েছো বিধায় তোমরা একে অপরের সিচুয়েশন বুঝতে পারো না। তোমার পার্টনারের ডিমান্ড কিছু বেশি নেওয়া নেই। ও শুরু থেকে ওর বাবা মার মতো একটা পুরুষ জীবনে চেয়েছে। ও চেয়েছে ওর বাবা যেমন ওকে ওর মাকে আগলে রাখে, ওর মায়ের অসুখ হলে দেখভাল করে, ওর মায়ের মতামতকে গুরুত্ব দেয়, ওর মায়ের সাথে সব শেয়ার করে, তেমন একটা পুরুষের জীবনসঙ্গী হিসেবে চেয়েছে। ওর বাবা, চাচা, জ্যাঠা, ফুফা, সারাউন্ডিং সব পুরুষই তেমন। কিন্তু সেই হিসেবে তুমি পুরোই ভিন্ন। ও সফট হার্টেড পুরুষ লাইফে চেয়েছে, কিন্তু তোমরা তেমন নও। তোমাদের স্বভাবে আলাদাই একটা গাম্ভীর্য, আলাদাই একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে। ইনু প্রথম কয়েকদিন মেনে নিতে পারলেও এখন আর পারছে না, কারণ ও মাইন্ডটাকে সেটাই করছে, আমি আপুর মতো কেয়ারিং একটা পুরুষ চাই আমার জীবনে। ইনু ইম্যাচিওর, বুদ্ধিশুদ্ধি থাকলেও মাঝে মাঝে চরম বোকামি করে ফেলে, তাই ওকে ওর মতো হ্যান্ডেল করতে হবে। একটু একটু ছাড়ও দিতে হয় অনেক সময়। লেবু বেশি চিপলেও কিন্তু তিতা লাগে। বিষয়টা মাথায় রেখো, বুঝেছো? জি। সুস্থ হও, সুস্থ হয়ে দুজনে কথাবার্তা বলো, দুজনের পরিস্থিতি, দুজনের দিকটা কনভিন্স করো। আর ইনু যে তথাকথিত ফ্রিডম চায়, ওকে তা দাও। ফ্রিডম পেয়ে তুমি ওকে যেসব সমস্যাগুলো থেকে আগলে রাখার চেষ্টা করেছো, তা যদি একবার ফেস করে, তাহলে ঘুরে ফিরে ও তোমার দুয়ারেই আসবে। নাটাই হাতে রেখে কিন্তু গড়িটাকেও বিশাল আকাশে উঠতে দিতে হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, মনে করলাম তোমার সব ঠিক আছে, শুধু ভালোবাসার ধরনটাকে একটু পরিবর্তন করো। ইনুর সাথে সবটা শেয়ার করো। ইনুকে বোঝাও কেন তুমি ওই রকম ব্যবহার করতে। ওর দিকটাও বোঝো, ও তোমাকে ঠিক কেমনভাবে চায়। তোমার কাছে রেস্ট্রিকশন, ধরাবাঁধা নিয়মে থাকা একটা নর্মাল ব্যাপার হতে পারে, তবে ইনু এসবে অভ্যস্ত নয়। ওকে শাসনে না রেখে খোলামেলা বোঝাও, তবেই এই ঝামেলাগুলো হবে না। ইনু কিন্তু প্রায়ই এমন আচরণে ক্লান্ত হয়ে পড়ে। একটু কম্প্রোমাইজ তো করা উচিত নাকি? একটু মানিয়ে গুছিয়ে চললেই জীবন সুন্দর। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি আসলে ওকে প্রোটেক্ট করতে চাইতাম, ওর ভালো চাইতাম। এটা ওকে ফিল করানো উচিত, তাই না? ও যেমন ওর ভালোবাসা কনফিউজ করতে পারেনি, তেমন আমিও আমার সফট সাইড ওকে দেখাতে পারিনি, তাই না? হুম তো দোষ কার, আমার না কোহিনুরের? তোমার ভালোবাসার ধরন ভুল। একটু আগেও বলেছি, এখনও বলছি, তুমি যদি ভাবো আমি বোনের হয়ে সাফাই গাইছি, তবে ভুল। আমি তোমার ভাবি হয়ে তোমাকে পরামর্শ দিচ্ছি। ভালোবাসলে শুধু রাগটাপ হলেই চলে না। রাফনেস কখনো ভালোবাসা হতে পারে না। মেয়েরা চায় ওদের হাজব্যান্ড খুব সাপোর্টিভ হোক, ওকে যাতে সর্বোচ্চ বুঝতে পারে। অন্তত ইনুর ক্ষেত্রে ও নিজেকে মানিয়ে নিতে পারে খুবই কমই। তুমি যা যা ভাবো তার সাথে ইনুর ভাবনা মেলে না। ইনু তোমাকে স্পেশাল ফিল করাতে পারে না। তোমাদের উচিত মুখোমুখি আলাপ করা, একে অপরকে বোঝা, যেটা তোমরা করো না। আচ্ছা, আপনার কথা মেনে নিলাম, তবে আমি আমার মতো করে ডিল হ্যান্ডেল করব এখন। আপনি মাঝখানে আসবেন না আর। আমি তোমাদের সময় দিলাম। সত্যি বলতে, আমাকে ইনু যা যা বলেছে, তোমার সাথে ওর বিয়েটা না হয়ে গেলে আমি জীবনেও তোমাকে বোঝাতে আসতাম না। বিয়েটা হয়ে গেছে বলে তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, কারণ আমার মতে বিয়ে কোনো ছেলে খেলা না যে ঝোঁক উঠলো বিয়ে করলাম, চোখ শেষ, বিয়ে ভেঙে দিলাম। তাই সময় সুযোগ দিচ্ছি তোমাদের। কিন্তু এরপরে যদি ইনু আমাকে তোমার এইসব আচরণের জন্য কমপ্লেন করে না, তবে বিশ্বাস করো আমি নিজ তাগিদে আমার আব্বু, শ্বশুর আব্বুর সাথে কথা বলতে বাধ্য হব। আমি আমার ছোটো বোনকে ভালো দেখতে চাই। আমি চাইবো না হটকারিতায় বিয়ে করে ও আজীবন ভোগুক। আমি কি খুব খারাপ? পজিটিভ হওয়া খারাপ? আমার ভয়টা খারাপ? না, খুব খুব ভালো। তবে তোমার মেয়ের সাথে যদি তোমার মেয়ের জামাইয়ের এমন আচরণ করে, ঠিক যেমনটা তুমি আমার বোনের সাথে করো, তবে কেমন লাগবে? মেয়ে বিয়ে দিবে ওই রকম ছেলের সাথে? অনিরুদ্ধ পুরোপুরি চুপ করে যায়। ঈশা ভ্রু নাচিয়ে বলে, বলো, দেবে? না। কেন? আমি অবশ্যই চাইব না আমার মেয়ে কারো ভয়ে ভয়ে থাকুক। ধীর কণ্ঠে বলে,
তাহলে আরেকজনের মেয়েকে কেন ভয় ভয় রাখছো? সরি ভাবি, সরিটা আমি ডিজার্ভ করি না অনি, এটা ইনু ডিজার্ভ করে। তোমার ব্যবহারে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, অথচ রিলেশন করে বিয়ে করলে মানুষের উল্টো প্রফুল্ল থাকা উচিত। ইনুকে আমি কিছুদিন আগে কেবল বুঝ দিয়েছি, কেবলমাত্র বিয়েটা হয়েছে বলে দিয়েছি। বিয়েটা না হলে আমি বুঝ দিতাম না, সত্যি দিতাম না, চুপচাপ সরে আসতে বলতাম। ও তোমার প্রতি উদাসীনতা দেখালে তুমিও ভালোবেসে ওকে বোঝাও। ও তোমাকে স্পেশাল ফিল না করাতে পারলে তুমি করো। এক সময় ওর মনে এমনিতেই আসবে যে ওরও উচিত তোমাকে স্পেশাল ফিল করানো, তা না তুমি জোর করার চেষ্টা করো। আমি এই মুহূর্তে বোনের বোন হয়ে তোমাকে বলবো, নিজেকে সামলাও, নিজেকে বোঝাও কিভাবে আমি আমার পার্টনারকে ভালো রাখতে পারবো, কিভাবে কেমন আচরণ করলে আমার বউ হ্যাপি থাকবে। মেয়েটা সব ছেড়ে তোমার হাত ধরে এই বাড়িতে আসবে, এখানে তুমি ছাড়া কিছুই ওর আপন না, তাই তোমাকেই ক্লোজ হতে হবে। তোমাকে যদি ও ভয় পায় তবে মেয়েটা মরে যাবে। অসুস্থ আছো, সুস্থ হয়ে ওঠো, পরে সব ঠিকঠাক করে ফেলো। একটু শ্বাস ফেলে বলে, তবে একটু ভালোভাবে, ও যাতে আর না ভাবে তুমি ওর ওপর প্রেশার ক্রিয়েট করেছো। আর হ্যাঁ, ইগোটা সাইডে রাখো, স্ত্রী তোমার জীবন সঙ্গী, সব জায়গায় মেল ইগো খাটে না, অন্তত বইয়ের ক্ষেত্রে। তুমি বাইরে যা ইচ্ছে করো, দিন শেষে বইয়ের সামনে নর্মাল হলে তো সমস্যা নেই। আর হ্যাঁ, ভাইয়ের মতো নিজেকে পণ্ডিত মনে না করে ইনুর সাথে কথাবার্তা বলে সলভ করবে। আমি ওকে যতটা বোঝানোর বুঝিয়েছি, মন না চাইলেও বুঝিয়েছি, এখন তুমি ওকে বোঝার চেষ্টা করো। তোমরা দুজনেই ছোট, তাই মাথা গরম না করে ভাবো, ভাবো কী করলে আমি হ্যাপি থাকবো, আমার ওয়াইফ হ্যাপি থাকবে, ঠিক আছে? এক্সকিউজ মি, আমি নিজেকে পণ্ডিত ভাবি? আদিত ভ্রু কোচকে বলে ওঠে। ঈশা আদিতকে আবারও পাতা দেয় না। আদিত ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, এই অনি। অনিরুদ্ধের মা জেসমিন রুমে ঢুকতে ঈশাকে দেখে অবাক হয়। তুমি? ঈশা হেসে বলে, আসসালামু আলাইকুম চাচিম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কখন এসেছো? আধা ঘন্টা হবে এসেছি। তো নিচে বসবে না? এখন না আসলে তো জানতামই না তুমি এসেছো। নিচ থেকেই তো এলাম, আপনারা কেউ ছিলেন না, তাই সরাসরি ওর সাথে দেখা করতে এসেছি। আচ্ছা নিচে যাও, আপাও আছে নিচে। জি। অনিরুদ্ধ দিকে তাকিয়ে বলে, আর তুমি ফলগুলো খেয়েছো? না। কেন? টক খাবো না আমি। জেসমিন ঠান্ডা চোখে কিছুক্ষণ তাকিয়ে ঈশার দিকে তাকায়। তুমি নিচে যাও। ঈশা উঠে দাঁড়ায়। রুম থেকে বের হতে হতে শোনে জেসমিন ধমকে বলছেন, ফলগুলো এখনই শেষ করবে আমার সামনে? তোমার এত তামাশা আমার সহ্য হয় না, এখনই খাও। আর আদিল ভাইকে জোর করে খাওয়াতে পারোনি? ঈশা দ্রুত রুম থেকে বেরিয়ে পড়ে। জেসমিন রুক্ষ স্বভাবের মহিলা, আদিত ওকে আগে বলেছে, শিরিনার মতো অতটা নরম মনের না। ঈশা কিচেনে শিরিনার পেছনে দাঁড়িয়ে আছে। শিরিনা আনোয়ার সিদ্দিকের জন্য কফি বানাচ্ছেন। ঈশা ধীর কণ্ঠে বলে, আম্মা, বাবা কি সবসময় কফি খায়? আহান আদ্রিত বাপের স্বভাব পেয়েছে। আপনার ছোট ছেলে প্রচুর কফি খায় আম্মা। অফিসে দেখি তো অভ্যেস, ক্লাস 7 নাকি 8 থেকেই খায়। ঈশা মনে মনে ব্যঙ্গ করে, এভাবে অতিরিক্ত কফি খেয়ে ঠোঁট কালো করেছে। শিরিনা কফি নিয়ে নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলে, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। ঈশা মাথা নাড়ায়। ওদের বাড়িতে কাজ করে ঝুমা। শিরিনা বের হতেই ঝুমা ঈশার উদ্দেশ্যে বলে, আপনি সেজো ভাইয়ের বউ? ঈশা ভ্রু কুচকে ফেলেও স্বাভাবিক হয়ে যায়। সেজু ভাইয়ের বিষয়টা মাথায় ঢোকেনি এক কথায়, পরক্ষণে মাথায় আসতে বলে, ঝুমা বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে বলে, আপনাদের বিয়ে করতেই নি ভাই তক্ক বিতর্ক করেছে বড় সালের লগে? ওই বেড়ায় কী রূপ দেখাইলো আপনার লাইগা? ভালোই কপাল আমনের। ঈশা ভ্রু জোড়া বড্ড কুচকে গেল। বড় স্যার কি? আরে আমনের শ্বশুর। বাবার সাথে তর্ক করেছে? তয় করছে না, কাল লাগে বিয়ে করার কথা তুলছিল। হ্যারে বিয়ে করবই না, কি হাঙ্গামা করলো, টানা 2 সপ্তাহ বাড়িতে আয় নাই। বড় ম্যাডাম পরে কান্দাকাটি করলো, হ্যারপর আদ্রিত ভাই আইলো। কত তামাশার পরে আপনার কথা উঠল। আমার কথা কে তুলেছে? আর কে তুলবো? কনে তুলবো? এই ঝুমা, ঝুমা, তোকে চাচাম্মু ডাকে, এখন উপরে যা। কি করছিস তুই এখানে? আয় যা। আদ্রিত কিচেনের দরজার সামনে এসে চেঁচিয়ে ওঠে। ঝুমা লাফিয়ে ওঠে, বড় বড় পা ফেলে উপরে ঝুমা চলে যায়। জেসমিনকে ও অনেক ভয় পায়। আদ্রিত ঝুমা যেতেই রান্নাঘরে চৌকাটে হেলান দিয়ে দাঁড়ায়। ঈশা কপাল কুচকে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিত ভ্রু নাচিয়ে বলে, কি? ঈশা বুকে হাত গুজে বলে,
আপনি অসম্ভব রকম ক্রিমিনাল মাইন্ডের লোক। আবার ক্রিমিনালের মতো কি করলাম? অনেকে যখন বলছিলেন তখন অমন দুঃখী দুঃখী মুখ করে কেন বসেছিলেন? ভালোই তো ভান করতে পারেন। একটা দাড়ি কমা ফুল স্টপ কিছুই বলেননি। দিন শেষে ভাবিকে তো ঠিকই বোনের হয়ে সাফাই গাইল, কিন্তু ভাবিকে উস্কানোর পেছনে ভাই শয়তানি কেউ দেখল না। আদিত কষ্ট পাওয়ার ভান করে বলে, ছোট ভাই বকা খেয়েছে তাই আমি সত্যিই কষ্টে ছিলাম। দুঃখী হওয়ার ভান করেছি কোথায়? আর তুমি কি রুটভাবে কথা বলেছ? এভাবে কেউ কারোর সাথে কথা বলে? তাও ছোট একটা দেবর তোমার। তাই? ঈশার চোখ ছোট ছোট করে বলে, হ্যাঁ তাই। গাড়িতে যখন ওদের ঝামেলার ব্যাপারে আপনাকে সবটা জানালাম, তখন আমাকে কে অনির সাথে রুটলি কথা বলতে বলেছে? কে বলেছিল একটু কড়া গলায় হুমকি ধুমকি দিয়ে বোঝাতে? আপনি এমনটা না বললে আমি ইনুকে যেভাবে ঠান্ডা মাথায় বুঝিয়েছি ঠিক অনিকেও সেভাবে বোঝাতাম। দুজনকে দুজনের পরিস্থিতি সম্পর্কে অবগত করে থেমে যেতাম। এক কথা দুজনকেই বুঝ দিতাম। থ্রেট দিয়ে কথা বলা লাগতো না। আদ্রিত ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলে, কিছু মানুষকে থ্রেট দিতে হয়। অনেকে খালি বুঝিয়ে বললে ও মেনে নেবে, এমন ধরনের ছেলে অনি নয়। ওকে এতটাই আদরে আদরে বড় করা হয়েছে, ও বাদর হয়ে গেছে। এখন ও কাউকে দামই দেয় না, না বাপ জ্যাঠা, না মা জেঠি, আর না আমরা বড় তিন ভাইকে। তোমাকে যদি একটু মানে তো। আপনাদেরকে মানে না আমাকে মানবে? আদির ঠান্ডা পানি গ্লাসে ঢেলে নর্মাল পানিও গ্লাসে ঢালে, তারপর ঢকঢক করে পানি খেয়ে বলে, মানতেও পারে। আমার মনে হয় তুমি কড়া গলায় ইনায়ের সাথে ওর বিয়ে ভাঙার ইঙ্গিতে কিছু কথা বলেছ বলে ওর টনক নড়েছে। ইনায়ের জন্য হলো তোমাকে সমীহ করে চলতে পারে। কিন্তু দেখুন, এক হাতে তালি তো বাজে না, তাই না? ওদের দুজনেরই সমস্যা আছে। ইনুর মধ্যে নিজের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা কম, এটা ইনু নিজেও স্বীকার করে। সম্পর্কে ইফোর্ট কম দিলে কিন্তু হয় না। অন্যদিকে অনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করে, একই সাথে নিজের ভাবনাটা বেশি চাপিয়ে দেয়। এটাও ঠিক না। জোর জবরদস্তি করে তো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ওদের দুজনের কাছে ভালোবাসার সংজ্ঞাটা টোটালি ডিফারেন্ট, যার জন্য দুজনের ম্যাচ হচ্ছে না। দুজনে আমার সাথে নিজেদের দৃষ্টিকোণ থেকে যা বলেছে তা যদি দুজনে খোলামেলা আলোচনা করত, তবে সবটা সলভ আউট হয়ে যেত। ঈশা একটু ভাবুক হয়ে বলে, আচ্ছা আদ্রিত, আমি কি অনেকে বেশি দোষ দিয়ে ফেলেছি? আদ্রিত ঈশার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার কি মনে হয়? অনি সত্যিই দোষ আছে। এমন ছেলেদের ফ্যান্টাসিতেই মানায়, বাস্তবে নয়। বাস্তবে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। অনি ছেলে হিসেবে খারাপ নয় হয়তো, তবে পজিটিভনেসটা একটু কমালে, ইনুর পরিস্থিতি বুঝতে, ইনুকে হ্যান্ডেল করতে পারলে অনির মতো চমৎকার পার্টনার পাওয়া দুষ্কর। তোমার মতো উপযুক্ত কথাই বলেছ। আমি ভাই হয়ে বলছি, ওর মধ্যে একটা রাফ ব্যাপার আছে। রাফটাপ ভাবে, আর যাই হোক সংসার দাম্পত্য এসব চলে না। আর তোমাকে মাত্রই বললাম না, আমি অনেক সোজা কথার মানুষ নয়। ও নিজে যা ভাবে তাই করে। ও ছোট থেকে একটু কড়া শাসনে থাকলে আজ এমন হতো না। আমি পারতাম ওকে শাসন করতে, কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে দিয়ে বলিয়েছি। তুমি ওকে থ্রেট দিয়েছ বলে হয়তো ও নিজেকে চেঞ্জ করার ট্রাই করবে, আর ও নিজেকে কিছুটা শুধরালে হয়তো দুজনেই ভালো থাকবে। এখন তুমি যদি ওকে বারবার ওর ভুলটা না দেখিয়ে দিতে, তবে ও কিছুতেই বুঝতেই চাইতো না। মোদ্দা কথা, যদি ইনায়ের মতো ঠান্ডা গলায় বোঝাতে, তবে একটু লাভ হতো না। তাছাড়া তুমি নিজেও তো বলেছ, ওরা দুজন দুটো ভিন্ন পরিবেশে বড় হয়েছে। ইনায়াকে একবার একটা কথা সোজাসুজি ভালোভাবে বললেই হয়ে যায়, কিন্তু অনি ওরকম না। অনেকে ঠেলে ঠেলে ধমকে ধামকে সঠিক কাজ করাতে হয়। ও ঠান্ডা কথায় গলে যাওয়া মানুষ নয়। তুমি যদি ওকে থ্রেটটা না দিয়ে ইনুর মতো কেবল বোঝাতে, তবে ও দুদিন ভালো থাকার ভান করে আবারও বেঁকে যেত। কিন্তু থ্রেটটা দেওয়ার ওর মধ্যে একটা ভয় থাকবে। ভাবে তো বলেছিল ইনুর সাথে খারাপ ব্যবহার করলে উনি স্টেপ নেবেন। এই ভাবনাটা ওর মনে রাখা ভীষণ জরুরি ছিল। ঈশা স্যারেন্ডার করা ভঙ্গিতে বলে, মাপ চাই ভাই, আমি আর ওদের মধ্যে নেই। দুজনকে বোঝাতে বোঝাতে আমি আর কিছু বুঝি না। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। মাঝখানে বেকুব হয়ে যায়। আসলে সমস্যাটা কার? আমার বোনের নাকি আমার দেবরের? ওরা এত বোঝানোর পরও ঝগড়া করুক, মারপিট করুক, দাঙ্গামা করুক, আমি আর ওদের মাঝে নেই। ওরা দুজনে ছোট মানুষ, তবে একজনের 24, একজনের 25 বছর 6 মাস চলছে। ম্যাচুরিটি নেই বললে চলে। তোমার যা বোঝানো ছিল তুমি খুব ভালো করে বুঝিয়েছ। তোমার আর ওদের মধ্যে ইনভলভ হওয়ার প্রয়োজন নেই। ওদের এখন নিজেদের মধ্যে সব মিটমাট করে ফেললেই হবে। এইসব ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলে, মিটমাট যদি না হয়, আমি দুটোকে থাপ্পড় বড়দের সামনে দাঁড় করিয়ে দেব।
একবারই নাচতে নাচতে বিয়ে করার ফল এবার বুঝুক। বিয়ে তো করেছে, বাবা মাকে না জানিয়ে বিয়ে করলে কেউ সুখী হয় না, আবার বাবা মায়ের মতের বাইরে বিয়ে করলেও হয় না। আদিত বিড়বিড় করে বলে, আমি তো সুখী হব, আমার বউ বুঝদার আছে। এসে শুনতে পায় না। কি বললেন? শাশুড়ির কাছে যাও। এই বাড়িতে আসলে চিপায় চাপায় জামাইয়ের সাথে এত সুখ দুঃখের আলাপ করতে হবে না। তোমার এই সব কাজ কারবার কোনো ভদ্র মেয়ের লক্ষণে পড়ছে না। অতি ভদ্র মেয়ে কেয়ারা মির্জা। বলে কিচেন থেকে বেরিয়ে গেল। ঈশা ভ্রুকুচকে তাকিয়ে থাকে। আবারও শুরু করলো। থমথমে মুখে ঈশা ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। শেরিনা আর জেসমিন আসলে ঈশা ওদের সাথে গল্পগুজব করে। ঈশা একটা ব্যাপারে হাসি এসেছে। ঝুমা সোফার পিছনে কোমরে হাত রেখে নখ খুঁড়তে খুঁড়তে ওদের সব কথা শুনছিল। ঈশা চট করে মাথায় আসে, আদ্রিতের ঝামেলা পুরো কাহিনী তো শোনা হলো না। একদিন সুযোগ বুঝে ঝুমা অডিটরের কাছ থেকে সবটা শুনে নেবে।